নমস্কার, এনভি টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ বুলেটিন নিয়ে রয়েছি আমি ভাস্বতী। আজকে থেকে আমাদের এনভি টিভির নতুন উদ্যোগ, আমরা সপ্তাহে 3 দিন করে লাইভে আসব এবং ঠিক সন্ধ্যে 7টার সময়। যেদিন আমাদের নিউজগুলো ভীষণভাবে অন্যরকম হবে, নিউজগুলো একটু ক্রিস্পি হবে, নিউজগুলো খুব ভালো হবে, সেই 3 দিন আমরা সপ্তাহে হিসেব করে সেই 3 দিন আমরা লাইভে আসব। আমি দেখছি আপাতত 3 জন লাইভে এসছে। আজকে থেকে আমাদের এনভি টিভির উদ্যোগে এই লাইভ শুরু হলো। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি ভাস্বতী, ফেসবুক পেজ থেকে এনভি টিভির। এবং আগামীকাল অথবা আর এই সপ্তাহের আরও অন্য 2 দিন আমাদের আরও লাইভ হবে। আমাদের একটাই প্রয়াস যে এই 4টে দিন যে লাইভগুলো হবে সেগুলো এই সময় দেশ বিদেশ অথবা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় কি ঘটছে সেই সমস্ত বিষয় নিয়েই লাইভগুলো হবে। এবং অবশ্যই আপনাদের যদি কোনো রকম কোনো খবর জানার ইচ্ছা থাকে বা বলার ইচ্ছা থাকে সেগুলো বলতে পারেন আগে থেকে, তাহলে সেই খবর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সরাসরি এনভি টিভির পর্দায়। আমরা প্রথমত দেখেছি যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় বেড়ে চলেছে। রাজ্যের যে 4টে জায়গা, সেই রাজ্যের 4টে জায়গাকে ইতিমধ্যেই রেড স্টার জোন করা হয়েছে, অর্থাৎ রেড জোন থেকে তারা রেড স্টার জোন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তিনি রেড স্টার জোন করেছেন হচ্ছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা। এই 4টে জায়গায় সংক্রমণের সংখ্যা ভীষণভাবে বেশি এবং এই সংক্রমণের জায়গাটা যেহেতু বেশি, সেই জন্য এই 4টে জায়গাকে স্পর্শকাতর বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা প্রথম থেকেই দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিক বৈঠকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তিনি বলেছিলেন যে প্রত্যেকটি মানুষকে এই সময়ে যে সুযোগ সুবিধা দেওয়া হবে বা এই সময় যে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে তারা সকলেই সেই ব্যবস্থার উপযোগী হবে। কারণ আমরা জানি যে আমাদের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাটা কিন্তু ভীষণভাবে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। তো সেখানে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে র্যাপিড অ্যান্টিবডি টেস্টও শুরু হয়েছে, কিন্তু সেই কিট ত্রুটিপূর্ণ থাকায় কিছু কিট ফেরত দেওয়া হয়েছে, কিন্তু আবার নতুনভাবে কিট এসেছে। এবং প্রথম অ্যান্টিবডি কিট যে টেস্ট সেটা শুরু হয়েছিল বেলগাছিয়া অঞ্চলে। সেখানে বেলগাছিয়া অঞ্চলে শুরু হয়েছিল কারণ সেইখানে যে বেলগাছিয়া বস্তি অঞ্চল রয়েছে সেখানে প্রচুর মানুষ রয়েছে যারা বিভিন্ন জায়গায় কাজ করেন এবং তাদের মধ্যে যে সামাজিক দূরত্বের যে নিয়মবিধি সেগুলো মানা কোনোভাবেই সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? কারণ তারা ভীষণভাবে ঘিঞ্জি এলাকায় বসবাস করে, যার জন্য লকডাউনের এই নিয়মগুলো মানা তাদের পক্ষে সম্ভব হয় না। তো এই বিষয় থেকে প্রথমে শুরু করা হয়েছিল যে বেলগাছিয়া অঞ্চল থেকেই, যে ওখান থেকেই প্রথম র্যাপিড অ্যান্টিবডি টেস্ট সম্ভব হবে। এবং তারপর আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় চিকিৎসকরাও আক্রান্ত হয়েছেন করোনায় এবং সেক্ষেত্রেও একটা বিশেষ দ্রষ্টব্য মেলে। এবং গতকাল আমরা দেখেছি যে আরজিকর মেডিকেল হসপিটালে ওখানে একজন মহিলা চিকিৎসক তিনি আত্মঘাতী হয়েছেন। আসলে বিভিন্ন সময় ধরে মানে দিনের 24 ঘন্টা সময় যদি কোনো একজন চিকিৎসক বা ডাক্তার, মহিলা চিকিৎসক হোক বা পুরুষ চিকিৎসক, তারা যদি এই আইসোলেশন ওয়ার্ডে কাটায় তাহলে তাদের মনেও একটা কিন্তু এফেক্ট হয়। এবং সেটাই বলা হয়েছে যে তিনি বেশ কদিন ধরে একটা অন্যরকম মানসিক একটা খারাপ পরিণতি, মানসিক একটা খারাপভাবে তিনি ডিস্টার্ব ছিলেন এবং সেখান থেকেই তার এই আত্মহত্যার চেষ্টা এবং পরবর্তীকালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আজকে যদি আমরা রাজ্যের নিরিখটা দেখি তাহলে দেখব যে ব্যারাকপুর মহকুমায় ফের 3 জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে, অর্থাৎ ব্যারাকপুর মহকুমায় করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। ব্যারাকপুরের পাশাপাশি মোহনপুর পঞ্চায়েতের বাসিন্দা একজন এবং অপর 2 জনের বাড়ি হচ্ছে উত্তর দমদম পৌরসভা এলাকায়। আর আজকে দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে অশোকনগরে। পাশাপাশি আমরা দেখেছি ভাঙড়ে কিন্তু একজন প্রসূতি, তার কিন্তু দেহে করোনা আক্রান্তের সংখ্যা মেলার জন্য তার যে পরিবার, তার পরিবারকে কিন্তু ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অন্যদিকে আমরা দেখেছি কালকে হাওড়ার ফুলেশ্বরে যে করোনা আক্রান্ত শিশুটি জন্মগ্রহণ করেছেন তার মার করোনা ছিল, কিন্তু শিশুটির করোনা হয়নি।
কিন্তু তার মার করোনা ছিল এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু গোটা হাসপাতাল চত্বরে একটা বিশেষ উল্লাসের সৃষ্টি হয়েছিল। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা তারা ভীষণভাবে উৎফুল্লভাবে তারা হাততালি দিয়ে নাচ গানের মাধ্যমে সেই সময়টাকে তারা উপভোগ করেছিলেন যে রাজ্যের সঞ্জীবন হাসপাতালে অর্থাৎ ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে একজন করোনা আক্রান্ত মার তার যে বাচ্চা হয়েছিল সেই বাচ্চাটি কিন্তু একদম করোনা মুক্ত ছিল এবং এটা বলা যেতে পারে যে ফুলেশ্বরের সঞ্জীবনে কিন্তু নতুন করে জীবনের দৃষ্টান্ত মেলে, যার জন্য গোটা চিকিৎসক মহল ভীষণভাবে খুশি হয়েছে। এরপর আমরা চোখ রাখবো উত্তর দমদম পৌরসভা, সেখানের 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীনগরের একজন বয়স্ক মহিলা, তিনিও কিন্তু আক্রান্ত হয়েছেন এবং 12 নম্বর ওয়ার্ডের শ্রী দুর্গা পল্লীতে সেখানেও আক্রান্ত হয়েছেন আরেকজন, যার বয়স হচ্ছে 68। শনিবার কিন্তু দুজনের রিপোর্টই পজিটিভ এসছে। অশোকনগরে দেখেছি পঞ্চায়েত এলাকায়, সেখানে 50 বছরের এক প্রৌঢ়ের রিপোর্ট আজকে পজিটিভ এসেছে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে করোনা হাসপাতালে। আক্রান্তের পরিবারের 13 জনকে কিন্তু ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ বলুন বা রাজ্য সরকারের নির্দেশ, সমস্ত সময় আমরা দেখেছি যে তারা বলে গিয়েছেন যে যারা ষাটোর্ধ্ব মানুষ রয়েছেন তাদেরকে যেন ভীষণভাবে সুস্থ রাখা হয়, তারা যেন কোনোভাবে কোনো রকম কিছুর মানে সম্মুখীন না হয়, তাদেরকে যেন সব রকমভাবে সাহায্য করা হয় এবং তাদেরকে যেন সব রকমভাবে সুস্থ রাখা হয়। কারণ ষাটোর্ধ্ব মানুষ বা 50 ঊর্ধ্ব যারা রয়েছে তাদের কিন্তু করোনা আক্রান্তের সংখ্যাটা সব থেকে বেশি হয়ে যায়। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখবো যে রাজ্যের রেড জোন এবং গ্রিন জোন এলাকাতেও কিন্তু একটা বিশেষ পার্থক্য এসছে। আমরা জানি যে বেশ কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী এবং বিপিন রাওয়াত এবং স্বরাষ্ট্র মন্ত্রক তাদের একটা বৈঠক হয় এবং বৈঠকের পর তারা সিদ্ধান্ত দেন যে রাজ্যের 10টি জেলাকে করোনা যে রেড জোন সেই রেড জোনের আকারে চিহ্নিত করা হবে এবং সেই 10টি জেলার মধ্যে 24 পরগনাকেই কিন্তু চিহ্নিত করা হয়েছে। কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু কেন্দ্র রাজ্যের মধ্যে একটা বিশেষভাবে সংঘাতের সৃষ্টি হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর বারংবার রাজ্য সরকার থেকে কিন্তু বারংবার কেন্দ্রীয় সরকার থেকে কিন্তু একটা হস্তক্ষেপের বিষয় এসেছে। এর আগেও আমরা দেখেছি রাজ্যপাল বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করেছেন আমাদের রাজ্যের ওপর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন কাজের ওপর তাকে চিঠি দিয়ে পদাঘাত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে গাঢ় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণ ওই সমস্ত জায়গায় সংক্রমণের আশঙ্কা সেভাবে না থাকা সত্ত্বেও কিন্তু সেই জায়গাগুলোকে রেড জোনের আওতায় আনা হয়েছে এবং দেশের মধ্যে 130টি জেলাকে কিন্তু রেড জোনের আওতায় আনা হয়েছে। অর্থাৎ এই জায়গাটা থেকে কিন্তু আমরা বলতে পারি যে ভীষণভাবে একটা চিন্তার বিষয় হয়েছে এই জায়গায়, কারণ এর আগে আমরা দেখেছি যে রাজ্যের সংখ্যাটা যেখানে 70-72 করে বাড়ছিল, আজকে সেটা এসে কিন্তু 800-র ওপরে উঠে গেছে। অর্থাৎ এটা সত্যই একটা চিন্তার বিষয় ধরে এবং বরাবর যেটা কেন্দ্রীয় সরকার বলে এসেছেন যে 50 ঊর্ধ্ব মানুষকে ভীষণভাবে সুস্থ রাখতে হবে, সেই জায়গা থেকে কিন্তু বলা যায় যে সেইটা একটু ভালো করে দেখতে হবে যাতে 60 ঊর্ধ্ব মানুষ বা 50 ঊর্ধ্ব যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু করোনা পজিটিভ আসার চান্সটা বেশি রয়েছে। যেমনটা আজকে অশোকনগরে একজন প্রবীণ ব্যক্তি তিনি কিন্তু করোনা আক্রান্ত হয়েছেন এবং শুক্রবার রাতে ইএম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে করোনার একজন যে উপসর্গ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন তাকে কিন্তু আজকে ছাড় দেওয়া হয়েছে, এটাও আমরা দেখেছি। তো এই যে বিষয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি যে করোনা আক্রান্তের সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা এর আগে দেখেছি রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আনার জন্য মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছিলেন, কারণ এর বেশ কিছুদিন আগে আমরা দেখেছি হাওড়ার বিভিন্ন জায়গায় সংক্রমণের আশঙ্কাটা এতটা পরিমাণে বাড়ছিল যে পার 24 ঘন্টায় 100 জন করে সংক্রমণ বাড়ছিল, যার জন্য তিনি চাননি যে সেই মুহূর্তে বাইরে থেকে কোনো মানুষ এখানে আসুক, যার ফলে সংক্রমণের হারটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। যার জন্য এরপর তিনি তাদেরকে আশ্বাস দিয়েছেন যাতে তারা ফিরে আসতে পারে এবং ইতিমধ্যেই দেখেছি রাজস্থানের কোটা শহর থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু মানুষ ফিরে এসেছেন এখানে আমাদের রাজ্যে এবং পরিযায়ী যারা শ্রমিক রয়েছেন, পরিযায়ী যারা বাইরে কাজ করতে গেছেন বা যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন সেই পরিযায়ী শ্রমিকরাও কিন্তু আমাদের এখানে এসে বিভিন্নভাবে তাদেরকে রাজ্য সরকার সাহায্য করেছে এবং স্নেহের পরশ বলে যে অ্যাপটি তিনি দিয়েছিলেন সেই স্নেহের পরশ অ্যাপটি কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ জমায়েতের সৃষ্টি হয়েছিল সেই অ্যাপটিকে ঘিরে, যার জন্য সেটা ইতিমধ্যে বন্ধ রাখা হয়েছে। আমরা যদি পরবর্তী কোনো দিকে নজর রাখি তাহলে আমরা দেশের ছবিটা একবার একটু দেখে নিই। দেশের কিন্তু
খুবই মানে করোনায় গোটা বিশ্ব কিন্তু ত্রস্ত হয়েছে। সময় যতই এগোচ্ছে মারণ ভাইরাসের প্রকোপ কিন্তু ততই বাড়ছে। আজকে ভারতে মৃতের সংখ্যা হয়েছে 39,980 জন, যেখানে মৃত্যু হয়েছে 1301 জনের। অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের ঘোষণা, তৃতীয় দফায় লকডাউন, অর্থাৎ 17ই মে থেকে লকডাউন। আগামী সোমবার অর্থাৎ কালকে থেকে 17ই মে অবধি লকডাউনের এক কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে আজকে হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ডে, অর্থাৎ আজকে আমাদের সাংবাদিকদের দিন। এবং আমাদের যারা এনভিটিভির মধ্যে, যারা এনভিটিভির সাথে যুক্ত যারা রয়েছেন, যে সমস্ত সাংবাদিক, ক্যামেরা বন্ধু এবং চিত্র সাংবাদিক বন্ধু, ক্যামেরা বন্ধু এবং রিপোর্টার, তাদের সকলকে এনভিটিভির পক্ষ থেকে অনেক কুর্নিশ। কারণ এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা না থাকলে আমরা কিন্তু ঘরে বসে সেই খবর পাওয়াটা আমাদের কাছে ভীষণভাবে অসম্ভবের হয়ে দাঁড়িয়েছিল। এবং আমরা দেখেছি তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে 10 লাখ টাকা করে কেন্দ্রীয় সরকারি বীমা দিয়েছেন তাদেরকে। এবং এই দিনে দাঁড়িয়ে এইটা কিন্তু সত্যি একটা আনন্দের খবর বটে। হিমাচল প্রদেশে স্বস্তির খবর অনেকটা হিমাচল প্রদেশে মানে কমেছে, কারণ একজন ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 34 জন। অর্থাৎ হিমাচল প্রদেশে একজনই শুধুমাত্র আক্রান্ত, বাকি 34 জন তারা কিন্তু বাড়িতে ফিরে গেছে। আমেরিকায় করোনা যোদ্ধাদের সম্মান জানাতে মার্কিন বায়ুসেনা তৈরি হয়েছে। দেশের 3 শহর ওয়াশিংটন, বাল্টিমোর এবং আটলান্টার আকাশে বায়ুসেনার এলিট শাখা দি থান্ডার বার্ড ও ব্লু অ্যাঞ্জেলের যুদ্ধ বিমান ওড়ে। এবং তারপর আমরা দেখেছি যে কোভিড যুদ্ধে, যেটা বললাম, মমতা ব্যানার্জি আজকে দিয়েছেন এবং তিনি একটি টুইট করেছেন যেখানে লেখা, প্রেস ইজ দ্য ফোর্থ পিলার ইন দ্য ডেমোক্রেসি অ্যান্ড মাস্ট পারফর্ম ইটস ডিউটিস fearlessly. We respect journalists for their contribution to the society. Our government in Bengal has many initiatives for the welfare of journalists and Press Freedom Day. It's the day for our happiness. যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমেই এই টুইটটা করেছেন আজকে। এবং সত্যি এটা দাবি রাখে যে আমরা এই সময় দাঁড়িয়ে যেভাবে পরিশ্রম করছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের খবর যাতে পৌঁছে দেওয়া যায় সেই খবরের জন্যই কিন্তু আমরা দিন রাত এক করে কাজ করছি। এবং প্রত্যেকটা যারা আমাদের সাংবাদিক বন্ধু রয়েছেন তাদেরকে এনবিটিভির পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা। দিল্লির হেডকোয়ার্টার সিল করা হয়েছে, কারণ সেখানে দিল্লির হেডকোয়ার্টারে বিভিন্ন যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং শুরু হয়েছে। আর রাজারহাটেও কোভিড হাসপাতালের বায়ুসেনার চপার থেকে আজকে একটা পুষ্প বৃষ্টি হয়েছে, যেখানে ডাক্তার, চিকিৎসক এবং যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা প্রতিনিয়ত এই রাজারহাটে যে কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে সেখানে তারা কাজ করে গেছেন, যার জন্য সেই জায়গাকে অভিবাদন জানিয়ে কিন্তু ফুলের বৃষ্টি করা হয়েছে। মুম্বাইতেও ভারতীয় নৌসেনার জওয়ানদের ওপর বৃষ্টি করা হয়েছে। দেশে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে হচ্ছে 39,980 জন। এবং পরিযায়ী শ্রমিকদের থেকে কিন্তু প্রথম ট্রেন ওড়িশার পাঞ্জাব জেলার জগন্নাথপুর স্টেশনে এসে পৌঁছেছে। এবং করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাতে ভারতীয় বায়ুসেনারও ফ্লাই পাস্ট শুরু হয়েছে, যেখান দিয়ে করোনা যোদ্ধাদের ফুলের মধ্যে দিয়ে তাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা বলে রাখবো সেটা হচ্ছে করোনার এই যে প্রকোপ, আমাদের গোটা দেশ জুড়ে লকডাউন চলছে এবং এই লকডাউনের মাঝে আমরা এক অদ্ভুত সময়ের সাক্ষী হয়েছি, যেটা হচ্ছে আমাদের প্রকৃতি কিন্তু অন্য রকম রূপ ফিরে পেয়েছে। অর্থাৎ প্রকৃতির মধ্যে একটা আলাদা রকম চেঞ্জ হয়েছে, প্রকৃতি অনেক স্বচ্ছ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তাই করোনা সংক্রমণের জেরে যে লকডাউনের বিধি ঘোষণা করা হয়েছে সেই বিধি নিয়ম মেনে আপনারা সকলে বাড়িতে থাকবেন এবং সতর্ক থাকবেন। আমি একটু বিদেশের খবরটা আপনাদের বলে দেব। ইউরোপে করোনা আক্রান্তের সংখ্যা 16 লক্ষ পেরিয়ে গেছে। তবে কিছুটা মৃত্যু মিছিল কমলেও ব্রিটেনে 24 ঘন্টায় 370 জন মারা গেছে। ফ্রান্সে একদিনে মৃত্যু হয়েছে 218 জনের। এবং 24শে জুলাই অবধি তাদের ওখানে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এবং রাস্তাঘাটে স্কুল, কলেজ, শিক্ষাবর্ষ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাস সেখানে কিন্তু অনলাইনের মাধ্যমেই পড়াশোনা চলবে। উহানের যে বিষয়টা নিয়ে নানান গুজব ছড়িয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প সেই বিষয়টাকে নিয়ে বলেছিল, সেটা নিয়ে কিন্তু তারা বলেছেন যে বাদুড় নিয়ে গবেষণার জন্যই এই নামটা হয়েছে। আর 24 ঘন্টায় দেশে 10,000-এর কাছাকাছি যে মানুষ আক্রান্ত হয়েছে,
কোভিড-19 মানুষ, সেই আবহে বিশ্ব সংস্থা কিন্তু আরও একবার জানিয়ে দিল যে করোনার জন্য আগামী কয়েক বছর দেশ কিন্তু বা বিশ্ব কিন্তু সেফ নয়। সুতরাং এই বিষয়টা দেখতে হবে। আর অন্যদিকে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে স্পেন, অস্ট্রিয়ার মতো দেশগুলো। 7 সপ্তাহ তারা লকডাউন থাকার পর বিভিন্ন শহরে আজ ভ্রমণ করছে তারা সকাল থেকে। অর্থাৎ এটা বলা যায় যে এই ইতালি, স্পেন যেগুলো স্বপ্নের নগরী, সেইখানে কিন্তু আজকে থেকে শুরু হয়েছে, তারা বেরোচ্ছে এবং বাচ্চা যারা রয়েছে সেই বাচ্চারা কিন্তু তাদের মতো করে সমুদ্র তটে সময় কাটাচ্ছে। তো এই ছবিটা কিন্তু সত্যি একটা ভীষণ সুন্দর, যে আমরাও দেখেছি বেশ কদিন আগে আমাদের এখানে বহু মানুষ যারা আটকে গিয়েছিলেন তারা কিন্তু ভীষণভাবে একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন যে কবে কি হবে, কবে লকডাউন খুলবে। মানুষ উপেক্ষা করে আজকেও দাঁড়িয়ে কিন্তু প্রচুর মানুষ বেরোচ্ছে। এবং এর মধ্যে একটা বিষয় আপনাদের সকলকে বলে রাখবো যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আমরা সকলেই এক। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সাম্প্রদায়িক এক অসাম্প্রদায়িকতার ছবি উঠেছে, আবার কোনো জায়গায় দেখেছি সাম্প্রদায়িকতার ছবি বিদ্যমান। উত্তরপ্রদেশের মেরঠ জেলায় যেখানে একজন বাঙালি পুরোহিত মারা যাওয়ার পর তাকে কোনো লোক ছোঁয়নি, অর্থাৎ তার হিন্দু প্রতিবেশীরা তাকে ছোঁয়নি, কিন্তু একমাত্র মুসলিম ছেলেরাই কিন্তু তাকে কাঁধ দিয়ে শ্মশান অবধি নিয়ে গিয়ে সমস্ত যে ক্রিয়াকলাপ রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন করেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা সকলে একত্রিত থাকুন, সামাজিক দূরত্ব নয়, মানসিক দূরত্ব দিয়ে আরও ক্লোজ হন, কাছাকাছি থাকুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। যেখানে দাঁড়িয়ে আজকে ভারত একদিন যেখানে বলেছে যে ঐক্যের দেশ আমাদের বাংলা, ঐক্যের রাজ্য, সেই ঐক্যতা বজায় রাখুন। হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা বন্ধ করে সেই জায়গা থেকে চেষ্টা করুন যাতে একত্রিতভাবে এই সময়টাকে পেরোতে হয়, কারণ আমাদের বাংলাকে আরও একবার বিশ্বের দরবারে আমরা দেখব। আজকে খবর এই পর্যন্তই। আগামীকাল বা আরও যেদিন আমরা সপ্তাহে যে 3 দিন লাইভ করব, সেই 3 দিনের আরও একদিন আমি বিশেষ কিছু খবর নিয়ে আপনাদের সামনে আসবো, এবং অবশ্যই আপনাদের যে বিষয়গুলো পছন্দ সেই বিষয়গুলো আমাদের জানাবেন, আমাদের পেজে জানাবেন। আমরা চেষ্টা করব সবসময় সেই বিষয়গুলো তুলে ধরার। ততক্ষণ ভালো থাকবেন। বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে বেরোলে মাস্ক অবশ্যই পরবেন, এবং বাড়িতে থাকলে 20 সেকেন্ডের বেশি সময় ধরে বারবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।